হ্যালো ভিউয়ার্স, ম্যাস্টাইটিস নিয়ে আমরা কয়েকটি সেশন নিয়েছি। আজকে আমরা একটি নতুন সেশন নেব, সেটা হচ্ছে ম্যাস্টাইটিস প্রতিরোধ এবং গর্ভবতী বকনার ম্যাস্টাইটিস। অর্থাৎ ম্যাস্টাইটিস একটি জটিল সমস্যা এবং এই সমস্যা বাংলাদেশে বেশিরভাগ খামারিরা এটা অনুভব করেন এবং এখান থেকে বেরোতে হলে আমাদের প্রত্যেকটা বিষয়ে জ্ঞান থাকতে হবে। তো ম্যাস্টাইটিসটা প্রতিরোধ করতে গেলে আমাদের সর্বোপরি যেটা মনে করতে হবে সেটা যে শেড পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে। শেড অবশ্যই পাকা থাকতে হবে এবং সেই শেডটা পরিষ্কার এবং শুকনো থাকতে হবে। শুকনো থাকলে কিন্তু আমাদের ম্যাস্টাইটিসটা কম হয়। তারপরে সপ্তাহে 1 বা 2 দিন আমরা ডিটারজেন্ট দিয়ে অথবা পরিষ্কার করব, জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করব। আর গাভী যেন আমরা যে গাভীটা দহন করব সেই গাভীটা যেন দুর্বল হয়ে না যায়, দিন দিন যেন দুর্বল হয়ে না যায়, এর ক্যালসিয়াম যেন শর্ট না হয় এবং এর ভিটামিন যেন শর্ট না হয়। অর্থাৎ দুর্বল হয়ে গেলে কিন্তু পশুর এই ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা বেড়ে যায়। আর এই জন্য গাভীকে আমরা ভিটামিন এবং ক্যালসিয়াম নিয়মিত খাওয়াবো। গাভীর একটা ডিজিজ আছে যেমন অ্যানাপ্লাজমা, আর একটি আছে থাইলেরিয়া। এই অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া দুটি মারাত্মক রোগ, এটাকে ক্ষয় রোগ হিসেবে বলা হয়। এই অসুখগুলা গাভীকে তিলে 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 দুর্বল করে ফেলে। এই অসুখগুলো যদি গাভীর থাকে তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হতে পারে। কাজেই আমরা গাভীগুলাকে অ্যানাপ্লাজমা এবং ম্যাস্টাইটিস মুক্ত রাখবো। এছাড়া আমরা দহন করা, গাভী দহন করার বিষয়ে কিন্তু ম্যাস্টাইটিসের একটা হাত আছে। সেটা হচ্ছে যে দহন করবে তাকে অবশ্যই তার হাত পরিষ্কার থাকতে হবে। অর্থাৎ আমাদের দেশে দেখা যায় যে একটা লোক অনেক কয়টা খামারে দহন করে। যদি একটা খামারে ম্যাস্টাইটিস থাকে তাহলে সে যদি আর পরবর্তী খামারে গিয়ে ভালো করে হাত নুয়ে দিয়ে সাবান না দিয়ে যদি দহন করে তাহলে ওই জীবাণুগুলা তার এই প্রথম যে গাভীটাকে দোয়াবে সেটাতে ঢুকে যাবে, এই গাভীটার ম্যাস্টাইটিস হয়ে যাবে। তারপর এর থেকে আর একটা, এইভাবে ম্যাস্টাইটিস কিন্তু ছড়ায় যেতে পারে। অর্থাৎ এই জীবাণুগুলা ম্যাস্টাইটিস ছড়ায়। কাজেই গাভীর দহনের পূর্বে যে দহনকারী তার হাত পরিষ্কার করতে হবে এবং গরুর যে ওলান আছে বা বান আছে, এটা তো অনেক সময় গোবরের মধ্যে সয়, প্রস্রাবের মধ্যে সয়। এই জন্য এটাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো ময়লা না থাকে এবং দহনের পূর্বে এই বানটাকে কাপড় দিয়ে মুছে ভালো করে শুকায় নিতে হবে। তাহলে কিন্তু ম্যাস্টাইটিস আমরা অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করতে পারবো। এছাড়া আমরা যদি কোনো গাভীর ম্যাস্টাইটিস থাকে একটা শেডে, তাহলে আমরা কি করব, সেই গাভীটাকে সবার শেষে দোয়াবো। কারণ এই গাভীর থেকে যাতে অন্য গাভীতে এটা না ছড়ায়। আর একটা জিনিস করতে হবে, যে গাভীর বানে ম্যাস্টাইটিস আছে সেই দুধটা আলাদা করে ছেঁকে এটা দূরে ফেলাই দিতে হবে যাতে ওই শেডের এটা না থাকে। ওই শেডে যদি আমরা দোহাইতে ফেলে দিই বা অনেকে কি করে এই খারাপ দুধ ওই শেডের মধ্যেই টেনে ফেলে দেয়, এক্ষেত্রেও কিন্তু এখান থেকে এই ম্যাস্টাইটিসটা ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। তাছাড়া আর একটা জিনিস করতে হবে, যেটা গাভী যে দোয়ালাম এখানে নিচে কিছু দুধ পড়ে এবং এই জায়গাটা হয়তো সবসময় পরিষ্কার থাকে না। আমরা গাভী দোহার পর গাভীগুলো কিন্তু দুর্বল হয়ে যায় এবং গাভীটা শুতে চায়। আমরা চেষ্টা করব এই গাভীটা যেন অন্তত দোহানোর 15 মিনিট থেকে আধা ঘন্টা যাতে না শুতে পারে। না শোয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি গাভীকে এই সময় কিছু দানাদার খাবার দেই তাহলে কিন্তু গাভী খাওয়ার ব্যাপারে আগ্রহী থাকবে এবং ওইদিকে মনোযোগ থাকবে, তখন কিন্তু শেষ হবে না। সেক্ষেত্রে এই জন্য আমরা এই গাভীর দহনের পর এই গাভীকে যাতে না শোয় সেই ব্যবস্থা নেব। কারণ হচ্ছে যে গাভী যখন দোয়ালাম আমরা, এই গাভীর প্রতিটা বানের ছিদ্র খোলা থাকলো, এই যখন শুবে তখন নিচের মেঝেতে যদি কেন হয়তো জীবাণু থাকে, এই জীবাণুটা কিন্তু এই বানের মধ্যে ঢুকে যেতে পারে এবং ম্যাস্টাইটিস হতে পারে। তো আমরা এই কয়েকটি পদক্ষেপ যদি নিতে পারি, এছাড়া আরো কিছু পদক্ষেপ নেওয়া যায়। অবশ্যই আমরা চেষ্টা করব গাভীকে এইভাবে যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি, তাহলে ম্যাস্টাইটিস অনেক ক্ষেত্রে কমানো যায়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে গাভীকে আমরা যে রেশন দেই বা যে খাবার দেই, এই খাবারটা যেন একই মাত্রায় হয়। কারণ একই মাত্রায় হইলে দুধ একই রকম হবে এবং আমরা কি করব, তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হবে না। কিন্তু হঠাৎ করে দেখলাম যে একটা গাভীকে অন্য একটা ফিড এনে দিলাম বা একটু বেশি করে ফিড খাওয়াইলাম বা কাঁচা ঘাস আমরা খাওয়াই না, হয়তো বা বেশি করে কাঁচা ঘাস খাওয়াইলাম, তাহলে দেখা যাবে যে দুধ বেশি হবে এবং সেই বেশি দুধ হতে হইলে
সেক্ষেত্রে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, দহনকারীকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে একটা গাভীর দুধ যে পরিমাণ হচ্ছে, কোনো কারণে যেন যদি এই দুধটা কম হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে সজাগ থাকতে হবে যে আসলে বানে দুধ আছে কিনা বা অন্য কোনো কারণে দুধটা ছাড়তেছে কিনা। যদি আমরা দহনের পর এই গাভীর বানে দুধ কিছু এক্সট্রা থেকে যায়, তাহলে সেখান থেকে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকে। কাজে এই সব দিকগুলি যদি আমরা মনে রাখি, তাহলে আমরা ম্যাস্টাইটিসটাকে প্রতিরোধ করতে পারি। তো আজকে আর একটি বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে বকনা গরুর ম্যাস্টাইটিস। বকনা গরু তো আমরা দোয়াই না, এটার ম্যাস্টাইটিস হতে পারে, এবং এই ম্যাস্টাইটিস হইলে আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ আমরা বকনা যেহেতু দোয়াই না, তার বানের দিকে আমরা নজর রাখি না। দেখা গেল যে হঠাৎ করে একটা ওলান ফুলে গেল, কিন্তু আমরা লক্ষ্যই করতেছি না। এই লক্ষ্য না করার ফলে সেখানে দুধ জমে এখানে ছানা হতে পারে, এখানে ইনফেকশন হতে পারে, কিন্তু আমরা এটার দিকে নজরই দিই না। পরবর্তীতে দেখা যায় যখন আমরা বাচ্চা দোয়াইলা, গাভী হলো, বাচ্চা দিল, তখন দেখা যাচ্ছে যে বানটা একটা বন্ধ। এটা একটা বিরাট লস, এটা একটা বিরাট বিরাট অর্থনৈতিক লস। একটা বান নষ্ট হইলে একটা গাভীর কোনো মূল্যই থাকে না। তো এই জন্য আমরা অবশ্যই যে গাভী বকনাগুলো আছে এটাকে নজর রাখবো। আর আরেকটা বিষয় নজর রাখতে হবে যে আমাদের দেশের অধিকাংশ খামার কিন্তু আমরা গরুগুলাকে পৃথক করে রাখি না। যেমন একটা গরু গাভ হইলে তাকে আলাদা করে রাখতে হয়, একটা গাভী গাভ হইলে তাকে আলাদা করে রাখতে হয়, বাচ্চা দেওয়ার আগে তাকে একটু আলাদা জায়গায় রাখতে হয়, তাকে একটা সমান শেডে রাখতে হয় অথবা একটা কাঁচা শেডে রাখতে হয়, এবং তাকে আলাদা রাখতে হবে। যখন একটা বকনা গাভ হয়, তখন কিন্তু অনেক বকনায় দেখা গেছে যে একটা বকনা আর একটা বকনার বান চষে, একটা গাভী আর একটা গাভীর বান চষে, বা ওই শেডে যদি কোনো বাছুর থাকে, বাছুরগুলা কিন্তু সবসময় তার মার বান বাদ দিয়ে অন্য গরুর বানও চষতে থাকে। তো বকনা যখন হয় 3-4 মাস গাভ হয়, তখন কিন্তু অনেক বকনাই তাদের বানটা চুষতে দেয়। যদি এরকম বান চুষতে থাকে, তাহলে দেখা যাবে যে চুষতে চুষতে একসময় এই বানের দুধ চলে আসে, আর সেই দুধ খেতে থাকে। এইভাবে খেতে 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 দেখা গেল যে একসময় এই গরুগুলা একটু স্থানান্তর করা হলো, বা একটু দূরে বাঁধা হলো, বা খাইতে পারলো না, তখন দেখা যাবে যে এই যে দুধ খাইছিল, সেই দুধটা জমেছিল, এই দুধটা কিন্তু আমরা সেঁকতেছি না, এই দুধটা ওখানে জমা থেকে এই জমা দুধে সেখানে একটা ইনফেকশন হয়ে গেল। আর এই ইনফেকশনটা আমরা শহরে বুঝতে পারি না কেন, যে এই যে বকনা, তার উলান তো এত বড় থাকে না, বেশি বড় হলে আমরা বুঝতে পারি। এই ছোট অবস্থায় ম্যাস্টাইটিস হইলো, এবং যেহেতু বেশি দুধ নাই, এটা বেশি মারাত্মক হইল না, একটা ক্রনিক ম্যাস্টাইটিসের মতো হয়ে গেল, এবং সে দেখা গেল যে এই বানটা আস্তে 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 বিরাট একটা শক্ত হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না যে এই অবস্থা হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিষয়, যে বকনার ম্যাস্টাইটিস হওয়ার এটা একটা অন্যতম কারণ। আর একটা কারণ হচ্ছে যে কিছু কিছু ডিজিজ আছে, যেমন অ্যারোপ্লাজমা থাইলেরিয়া, এই ধরনের ডিজিজ থাকলে দেখা যায় যে বকনা 4 মাস 5 মাস 6 মাসের সময় হঠাৎ করে ওলানে দুধ চলে আসে, এবং এই দুধ বেড়ে গেলে অনেকে যখন বুঝতে পারে, দেখা যায় যে টানলে প্রথমে একটু পাতলা হয়, তারপর আস্তে আস্তে টানতে টানতে এটা ঘন হয়ে যায়। তো খামারিরা এটা অনেক সময় বুঝতে পারে না, তারা কি করবে, এই দুধটা তারা দহন করবে নাকি এইভাবে রেখে দেবে। আবার ডাক্তারের কাছে গেলে তারাও হয়তো এতটা সিদ্ধান্ত দিতে পারে না, বা কিছু সাময়িক ট্রিটমেন্ট দিয়ে রেখে দেয়। দেখা গেল যে পরবর্তীতে এই ওলানটা ম্যাস্টাইটিস হয়ে গেল। তো আমি আমার দেখা মতে প্রায় 40-50টা গরু পাইছি যেখানে এই দুধ চলে আসে 4 মাস থেকে 5 মাস 6 মাস 7 মাসের সময় হঠাৎ করে দুধ চলে আসে, এবং আমি সেই গরুগুলাকে ট্রিটমেন্ট করে যদি বন্ধ না হয়, তাহলে আমরা কি করি, যে আমরা গরুর মালিককে বলি আপনার দুধ ছেঁকতে থাকেন, দুধ ছেঁকতে থাকবে, তাতে অসুবিধা নাই। এবং দুধ হইতে হইতে প্রথমে দেখা যাবে 2 লিটার 3 লিটার, এমনকি 10 লিটার, এবং আমি একটা গরুর 18 লিটার পর্যন্ত দুধ পাইছি, অর্থাৎ বাচ্চা দেওয়ার 2-3 দিন আগে সে 18 লিটার পর্যন্ত দুধ দিয়েছে। তো এই গরুগুলার আবার একটা ব্যবস্থা নিতে হয়। সেই কি ব্যবস্থা, যে এই গরুগুলার অ্যানাপ্লাজমা বা থাইলেরিয়া টেস্ট করে তার চিকিৎসা দিতে হয়। আর একটা কি করতে হয়, যেহেতু আমরা বকনার দুধ ছেঁকতেছি, সেহেতু দুধের জন্য তাকে এক্সট্রা খাবার বেশি করে দিতে হয় এবং ভিটামিন দিতে হয়, তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না। এবং আমরা যেহেতু গর্ভবতী গাভীর দুধ দোয়াই, সেহেতু গর্ভবতী বকনার দুধ দোয়াইলে আমাদের কোনো ক্ষতি নাই, কিন্তু সেক্ষেত্রে আমাদের এই খাদ্যটা বেশি দিতে হবে এবং তাদের দিকে নজরটা বেশি রাখতে হবে। আর একটা কারণে এই বকনার ম্যাস্টাইটিস হতে পারে, সেটা হচ্ছে কি, বকনাকে যদি আমরা অধিক পরিমাণ খাবার দিই,
বা যত্ন করি বা বেশি দুধের বকনা হয়, তাহলে দেখা যায় যে 8 মাস, 8.5 মাস, 9 মাসের সময় এটার ওলানটা অনেক বড় হয়। এবং এই অবস্থায় যখন গাভী এখানে শুয়ে পড়ে, যেখানে শুয়ে পড়ে সেখানে ওলানে একটা চাপ পড়ে, এবং এই চাপ পড়ে দেখা যাচ্ছে যে একটা বা দুইটা বান দিয়ে দুধ আসতে পারে, এবং এই দুধটা মেঝেতে পড়ে। কোনো কোনো সময় বোঝা যায়, কোনো সময় বোঝা যায় না। যত বুঝতে দেরি হবে তত সমস্যা হবে। এই দুধটাও কিন্তু আমাদের একটা বিশেষ সমস্যা। এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, দেখা যায় যে এই যে দুধটা আসতেছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক সময় ছানাও আসতে পারে। এই ছানা যদি আসে তাহলে আমাদের কি করতে হবে, এটার চিকিৎসা দিতে হবে। অনেক সময় কিন্তু ডাক্তাররা এই যে চিকিৎসাটা দিতে ভয় পায়, কারণ গর্ভবতী বকনার চিকিৎসা দিতে গেলে যদি বাচ্চা নষ্ট হয় তাহলে একটা বিরাট ক্ষতির ব্যাপার, এবং তার বিরাট একটা দুর্নামের ব্যাপার। যেহেতু তারা ছোট ডাক্তার, তারা দিতে পারে না। বড় ডাক্তাররাও অনেক সময় কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে রেখে দেয়। এই অবস্থায় রেখে দিলে কিন্তু এটা বিরাট একটা ক্ষতি হয়, এবং বাচ্চা দিতে দিতে যদি দেরি হয় তাহলে কিন্তু ওলানটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে যদি বাচ্চা দেওয়ার বেশি দেরি না থাকে, 5-7 দিন থাকে, 10 দিন থাকে, তাহলে আমরা অনেক সময় বলি যে আপনি দুধটা সেঁকতে থাকেন। সেঁকলে কিন্তু আর ম্যাস্টারাইজটা হয় না। আর যদি এখানে 15 দিন বা 1 মাস বা 1.5 মাস আগে থেকে দুধটা পড়ে, তখন কিন্তু আমাদের এই চিকিৎসাটা দিতে হয়। এই চিকিৎসা আমাদের ম্যাস্টারাইজের চিকিৎসার মতোই, এবং এক্ষেত্রে আমার চয়েস সর্বাপেক্ষা চয়েস হচ্ছে সেফট্রিয়াক্সন, যেমন SSF3, ট্রাইজন, রেনাসেপ, এই জাতীয় ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট যদি করি তাহলে কোনো ক্ষতি নেই। এখানে বাচ্চারও কোনো ক্ষতি হবে না, দুধেরও কোনো ক্ষতি হবে না, এবং গরু ভালো হয়ে যাবে। আর যদি দেখা যায় যে এই দুধটা একটু খারাপ হচ্ছে বা দুধটা কমে এসছে, এই ট্রিটমেন্ট করতে করতে দুধটা কমে আসছে, তখন আমরা কি করি যে আমরা প্রথমে চিকিৎসা দেব, অ্যাস্টাভেট দেব আর SSF3 দেবো। এটা 3 দিন বা 4 দিন দেওয়ার পর যখন দেখবো যে দুধটা কমে আসছে, দুধটা একটু ভালো হয়ে আসছে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিম্যাস্টাইটিস যে টিউব পাওয়া যায়, এই টিউব দিয়ে কিন্তু আমরা দুধটা বন্ধ করলে আমরা 100% সেফ থাকি। এই বাজারে ইন্টারভেটের একটা টিউব পাওয়া যায়, যেমন ম্যাস্টিজের ফোর্ট, এবং অন্য কোম্পানির ওষুধ আছে, তবে ম্যাস্টিজের ফোর্টটা সবচেয়ে ভালো। এই টিউবটা আমরা 3 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পর বানের মধ্যে এই টিউবের ওষুধগুলো সব ঢুকাই দেবো, দিয়ে 1 দিন বা 2 দিন রেখে দেবো। দেওয়ার পর এটা আবার টেনে ফেলে দেবো, ফেলে দিয়ে আর একটা টিউবের ওষুধ এখানে ঢুকাই দিয়ে আমরা রেখে দেবো। তাহলে দেখা যায় যে আমি দেখছি যে 100% ক্ষেত্রে এই বানের আর কোনো সমস্যা হয় না। কাজেই আমি যেটা মনে করি যে ফেলে রাখার চেয়ে ট্রিটমেন্ট করা ভালো। এখন আধুনিক ট্রিটমেন্ট আসছে, আধুনিক ওষুধপত্র আসছে, গরুর গাবের ক্ষতি হওয়ার কোনো সমস্যা থাকে না। আর একটা ক্ষেত্রে বলতে পারি যে 6 মাস 7 মাস গাবের সময় অনেক সময় বকনার হঠাৎ করে ওলানটা বড় হয়ে যায়, দুধ চলে আসে, এবং এটা কিন্তু তার অ্যাবর্শনের লক্ষণ। যদি অ্যানাপ্লাজমা বা থাইয়া থাকে তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন হতে পারে। যদি আমরা এটা লক্ষ্য করতে পারি যে হ্যাঁ এই ওলানটা ফুলছে বা হয়েছে, তখন আমরা কি করি, এক্ষেত্রেও আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। সেক্ষেত্রে অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করলেও চলবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এইখানে আমরা ধরে নিতে হবে যে আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়েছে। যেমন আমাদের গর্ভটাকে রক্ষা করার জন্য প্রোজেস্টেরন হরমোন দরকার, কিন্তু দেখা গেছে যে এখানে ইস্ট্রোজেন হরমোনের আধিক্য হয়েছে, যার ফলে ওলানটা বেড়ে গেছে, এবং ইস্ট্রোজেন হরমোনটা অ্যাবর্শন করে। কাজে এক্ষেত্রে আমরা প্রোজেস্টেরন হরমোন বাড়ানোর জন্য ডুরাপ্রোজেন ইনজেকশন দিতে পারি, অথবা প্রোজেস্ট যে ট্যাবলেট আছে মানুষের, এই ওষুধটা আমরা যদি ব্যবহার করি 7 দিন পর পর 2টা ডোজ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গর্ভ সেফ হয়ে যাবে, এবং আমাদের গাভীটা ওলান আবার আগের মতো কিছুটা ছোট হয়ে যাবে। এরই পাশাপাশি আমরা অক্সিটেট্রাসাইক্লিন দিয়ে 1 বা 2টা ডোজ দিলাম, তাহলে কিন্তু এই পশুটা আবার আগের মতো হবে, এবং সেই পশুটা আমরা গর্ভপাতের হাত থেকে রক্ষা করতে পারি। তো কাজেই গর্ভাবস্থায় বকনার যে কতগুলো সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো আমাদের বিরাট একটা আর্থিক ক্ষতি তৈরি করতে পারে। এই ক্ষতিটা দূর করার জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমাদের যারা দুগ্ধ দহন করে বা গরু পালন করে তাদের সচেতন থাকতে হবে, এবং এই সচেতনভাবে যদি তারা দেখে তাহলে কিন্তু আমরা অনেক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি। তো আজকে আমরা এই পর্যন্তই বলছি। পরবর্তী ভিডিওতে আমরা দুগ্ধবতী গাভীর যে ম্যাস্টারাইজ হতে পারে গর্ভাবস্থায়, সেটা নিয়ে আলাপ করব। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।